হ্যালো এভরিওয়ান, আমি সৌভিক। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল বন্ধু টিউটোরিয়াল। বন্ধুরা, আপনারা প্রত্যেকে জানেন যে আমরা বিগত কয়েকদিন যাবৎ ডাব্লিউপি স্পেশাল ক্লাসের আয়োজন করেছি। এই ডাব্লিউপি স্পেশাল ক্লাসে আমরা ইংলিশ সিলেবাস অনুযায়ী প্রত্যেকটি চ্যাপ্টার ইউনিট ওয়াইজ আমরা প্রতিদিন ক্লাস করছি। এবং আপনারা এটাও জানেন যে আমরা এতদিন প্রিপোজিশন, ন্যারেশন, সাফিক্স, প্রিফিক্স এবং বর্তমানে আমরা এই ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন সম্পর্কে আলোচনা করছি। তো আপনারা যদি আগের ভিডিওগুলো না দেখে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলে প্রবেশ করবেন। চ্যানেলে ইংলিশ ক্লাস বলে একটি আলাদা প্লেলিস্ট রয়েছে, সেখানে গেলে আপনারা আগের যতগুলো ক্লাস হয়েছে সেগুলো আপনারা দেখতে পারবেন। তো আমার একান্ত অনুরোধ, আপনারা যারা দেখেননি অবশ্যই সেই সকল ভিডিও দেখে নেবেন। তো আজকে আমরা এই ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের 6টি এমন ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন সম্পর্কে আলোচনা করব, যেগুলি গত কয়েকবার শুধুমাত্র ডাব্লিউপি বলে নয়, পশ্চিমবঙ্গে যে সকল প্রতিযোগিতামূলক পরীক্ষা হয়, যেমন আরআরবি, এনটিপিসি বলুন, বা ব্যাংকের বিভিন্ন পরীক্ষা, বা ডাব্লিউবিসিএস, পিএসসি, এইরকম কিছু পরীক্ষায় এই সকল প্রশ্ন এসেছে। তো আমরা সেগুলো নির্দিষ্টভাবে নির্দিষ্ট জায়গা থেকে সেগুলো কপি করেছি এবং সেটার যে সমাধান সেটা আপনাদের সামনে তুলে ধরছি। তো আজকে যে 6টি সাবস্টিটিউশন আলোচনা করব আপনাদের সাথে, সেটা কিন্তু ভবিষ্যতেও পড়ার বা পরীক্ষায় আসার কিন্তু প্রবল সম্ভাবনা রয়েছে। তাই অবশ্যই এগুলো আমার ভিডিও দেখার পর অবশ্যই যে পিডিএফটা পাবেন সেই পিডিএফটা রেখে দেবেন, সেটা খাতায় নোট করবেন এবং সেটি বারবার প্র্যাকটিস করবেন, কারণ এগুলো কিন্তু পরীক্ষায় আসার মতোই। ঠিক আছে? তো চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক। তবে ভিডিওটি শুরু করার আগে প্রতিদিনের মতো আজকের একটি অনুরোধ, আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আমাদের যে প্রথম উদাহরণ বাক্যটি রয়েছে সেখানে বলা হয়েছে, অ্যান ইনভলেন্টারি অ্যাকশন আন্ডার স্টিমুলাস ইজ ডিসক্রাইবড অ্যাজ এ, অর্থাৎ উদ্দীপকের অধীনে একটি অনৈচ্ছিক ক্রিয়া, এটাকে আমরা কি বলি? দেখুন, বাংলা যখন বলছি তখন কিন্তু আমরা অনেকেই বুঝতে পারছি এটা কোনো একটা প্রতিফলন বোঝাচ্ছে। উদ্দীপকের অধীনে অন্য একটি ক্রিয়ার ঘটার কথা বলা হয়েছে, তার মানে বুঝতে পারছি কি কোনো একটা কাজ ঘটছে, সেটার ফলে অন্য একটা কাজ ঘটছে, মানে প্রতিফলনটা রয়েছে, তাই এটাকে আমরা এক কথায় বলছি প্রতিফলিত। কিন্তু আমরা যখন ইংলিশটা পড়ছি অনেকের ক্ষেত্রে হয়তো বুঝতে অসুবিধা হবে যে এখানে ইনভলেন্টারি রয়েছে, তারপর স্টিমুলাস, এই যে এই সকল কথাগুলো, এগুলো অনেকের হয়তো বুঝতে অসুবিধা হবে এর আসল অর্থটা কী, তাই তো? আসলে প্রবলেমটা হচ্ছে যে আমরা ইংলিশটা, এই সকল বিষয়গুলো আমরা একটু হলেও দুর্বল। আমরা প্রায় অনেকেই আছি যারা বাংলা মিডিয়াম থেকে পড়ে এই সকল কম্পিটিটিভ এক্সাম দিতে বসি। তো অনেক শব্দের অর্থ জানা কিন্তু আমাদের পক্ষে সম্ভব হয় না। তাই আমরা কি করি, কিছুটা এর সাদৃশ্যমূলক অর্থ আমরা নিজেরা একটু বানিয়ে ফেলি, একটু অনুমান করে আমরা সেখানে বসিয়ে দেখি যে কী হচ্ছে অর্থটা। তো আমরা মোটামুটি একটা বানিয়ে দেখছি কি, অ্যান ইনভলেন্টারি, অর্থাৎ ইনভলেন্টারি মানে কিছুটা আমরা ধরে নিতে পারি যে ইনভলেন্টিয়ার মানে কি, আমরা প্রত্যেকে জানি স্বেচ্ছাসেবক। তো ইনভলেন্টিয়ারি এর উল্টোটা, ঠিক আছে, কিছুটা আলাদাভাবে ধরে নেবেন। তো ইনভলেন্টিয়ার মানে যে স্বেচ্ছাসেবক নয়। তো এই রকম ধরনের কোনো কাজ যেটি চাইছে সেটির উল্টোটা হচ্ছে, তাই তো? ভলেন্টিয়ার মানে কি বললাম, স্বেচ্ছা। আর স্বেচ্ছাসেবক, তো ইনভলেন্টিয়ার মানে তার বিপরীত, যে স্বেচ্ছাসেবক নয়, মানে যে স্বেচ্ছায় কিছু করছে না। তো তার মানেটা কি বোঝাচ্ছে, সেই বোঝাচ্ছে যেটা হচ্ছে সেটার উল্টোটা করছে, রিফ্লেক্স করছে, তাই তো? দেখুন এইখান থেকে মনে রাখবেন রিফ্লেক্স, যখনই দেখছেন ইনভলেন্টারি অ্যাকশনের কথা বলেছে তখন মনে রাখবেন সেটি হচ্ছে রিফ্লেক্স, মানে যেটা বলছে সেটার উল্টোটা করছে, ইনভলেন্টারি করছে। ইনভলেন্টারি অ্যাকশন সেটা হচ্ছে রিফ্লেক্স, তাই তো? আর একটাভাবে মনে রাখা যেতে পারে, অ্যাকশন থেকে রিফ্লেক্স। দেখুন এখানে এক্স আর এইখানেও এক্স, অ্যাকশন কথাটা উচ্চারণ করুন, দেখবেন কোথাও না কোথাও এক্স মনে হচ্ছে, আবার রিফ্লেক্স যখন উচ্চারণ করছেন দেখুন এক্স মনে হচ্ছে। তো উত্তর দুইভাবে আপনারা মনে রাখতে পারেন, হয় ইনভলেন্টারি অ্যাকশন, এটা থেকে মনে রাখবেন, যেহেতু ভলেন্টিয়ারি মানে স্বেচ্ছাসেবক, আমরা জানি ভলেন্টিয়ার, পুলিশ, এই কথাটা প্রায়শই শুনে থাকি, আমাদের পরিচিত একটি শব্দ। তো ইনভলেন্টারি মানে যেটা স্বেচ্ছাসেবক নয় বা যেটা স্বেচ্ছায় কিছু করছে না। তো যেহেতু রিফ্লেক্স কথাটি প্রতিফলিত যেটি, সেটি তো স্বেচ্ছায় হয় না, সেটি মানে এক প্রকার জোর করেই হয়ে যাচ্ছে, প্রতিফলিত হচ্ছে সেটি, মানে কোনো একটা জায়গায় লেগে সেটা আবার অন্য জায়গায় আসে, সেটাকে প্রতিফলিত বলছি, তাই তো? তো এইভাবে মনে রাখতে পারেন, অথবা এরকমভাবে মনে রাখতে পারেন, অ্যাকশন রিফ্লেক্স, কোথাও না কোথাও এক্স এই কথাটি যুক্ত রয়েছে বা সাদৃশ্য রয়েছে।
তো এই দুটি উপায়ে আপনারা কিন্তু এই প্রশ্নের উত্তর করতে পারেন। তো দেখা যাক সেকেন্ড কোশ্চেন কি রয়েছে। তো আমাদের দ্বিতীয় উদাহরণ বাক্যটিতে বলা হয়েছে অ্যান ওকেশন অফ গ্রেট ইম্পর্টেন্স। ঠিক আছে, এর অর্থটা কি? অর্থ বলা হচ্ছে অত্যন্ত গুরুত্বের একটি উপলক্ষ। দেখুন, আমাদের এত কিছু জানার দরকার নেই, শুধুমাত্র এখানে কি রয়েছে, ইম্পর্টেন্স রয়েছে। ইম্পর্টেন্স বা ইম্পর্টেন্ট কথাটি আমরা প্রায়শই শুনে থাকি বা প্রত্যেকেই আমরা এই শব্দের সাথে পরিচিত। তো এর অর্থটা কি? যেটি গুরুত্ব রয়েছে, যেটির প্রতি আমাদের কি বলবো, একটি প্রয়োজনীয়তা রয়েছে, সেটিকে আমরা কি বলছি, ইম্পর্টেন্স বলছি। এবার বাংলায় যখন বলছি অত্যন্ত গুরুত্বের একটি উপলক্ষ, এটাকে আমরা এক কথায় কি বলি, সেটাকে আমরা এক কথায় বলি প্রয়োজনীয়, তাই তো? কিন্তু এটাকে আমরা ইংলিশে কি বলি, প্রয়োজনীয়তাকে আমরা ইংলিশে কি বলছি, এক্স্যাক্ট যে ইংলিশ সেটা হচ্ছে মোমেন্টাস। ঠিক আছে, মোমেন্টাস এর অর্থ হচ্ছে প্রয়োজনীয়। তো এই যে মোমেন্টাস, এটা কি করে মনে রাখবো? অর্থাৎ বাংলা তো মনে রাখতে পারলাম যে এটাকে প্রয়োজনীয় বলছি, কিন্তু ইংলিশে এটাকে মোমেন্টাস বলছি, সেটা কি করে মনে রাখবো? দেখুন, একটি ট্রিক বলে দিচ্ছি। এখানে রয়েছে ইম্পর্টেন্স আর উত্তরটা হচ্ছে মোমেন্টাস। দেখুন, অনেকটা সাদৃশ্য রয়েছে, ইম্পর্টেন্স মোমেন্টাস, ইম্পর্টেন্স মোমেন্টাস। তো এইভাবে মনে রাখবেন, যখন দেখবেন পরীক্ষায় পড়লো অ্যান ওকেশন অফ গ্রেট ইম্পর্টেন্স, উত্তরটা কী হবে? মোমেন্টাস। ইম্পর্টেন্স রয়েছে আর এখানে রয়েছে মোমেন্টাস, অপশনে মোমেন্টাস, আর যদি প্রশ্ন থাকে ইম্পর্টেন্স, অ্যান্সারটা হবে মোমেন্টাস। ঠিক আছে, তো এইভাবে মনে রাখবেন, চেষ্টা করবেন এইভাবে। যদি আপনারা টিপস বা ট্রিক্সের মাধ্যমে মনে রাখতে পারেন, অত কিন্তু মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, নেক্সট আমাদের প্রশ্ন কি রয়েছে? নেক্সট প্রশ্নে বলা হয়েছে অ্যান অফিস অর পোস্ট, অর্থাৎ কোনো একটি অফিস বা কার্যালয় অথবা কোনো একটি পদ উইথ নো ওয়ার্ক বাট হাই পে। অর্থটা কি? কোনো একটি অফিস বা পোস্ট উইথ নো ওয়ার্ক বাট হাই পে, যেখানে কোনো কাজ করানো হয় না বা যেখানে কোনো দায়িত্ব নেই বা যেখানে কোনো সেরকম কাজ নেই, কিন্তু বেতন দেওয়া হয় উচ্চ, উচ্চ পদস্থ বলে না, উচ্চ পদস্থ বেতনের সরকারি কর্মচারী, কিন্তু সেখানে কোনো কাজ করানো হয় না, সেটাই বোঝাচ্ছে এর অর্থটা। তো এর যে বাংলা অর্থ, এটাকে আমরা কি বলতে পারি? বাংলায় এক কথায় বলতে পারি কর্মভারহীন পদ বলতে পারি। কিন্তু এটাকে ইংলিশে কি বলি, তাই তো? ইংলিশে কি বলছি? সিনেকিওর। এবার সিনেকিওর এটাকে কি করে মনে রাখবেন, সেটার উপায়ে আমি বলে দিচ্ছি। দেখুন, এরকম যখন প্রশ্ন দেবে অ্যান অফিস অর পোস্ট উইথ নো ওয়ার্ক, নো ওয়ার্ক এর থেকে মনে রাখবেন যেখানে কোনো কাজ করানো হচ্ছে না। আর সিনে থেকে মনে রাখবেন সিনেমা। ঠিক আছে, সিনে থেকে কি, সিনে থেকে মনে রাখবেন সিনেমা। সিনেমা হলে গেলে কি হয়, আমরা কোনো কাজ করি না, সেখানে গেলে কি আমরা মনোরঞ্জনের জন্য যাই, তাই তো? তেমনই কোনো কাজ করছি না, তার মানে কি আমরা ধরে নিতে পারি সেখানে কোনো কাজ হচ্ছে না, যেহেতু সেখানে মনোরঞ্জন চলতেই পারে, সেখানে সিনেমা চলতেই পারে। তো সিনেমা থেকে মনে রাখবেন সিনেকিওর। আর যখনই দেখবেন প্রশ্নে রয়েছে উইথ নো ওয়ার্ক বাট হাই পে, যেখানে কাজ করানো হচ্ছে না অথচ বেতন দেওয়া হচ্ছে কি উচ্চ, প্রচুর বেতন দেওয়া হচ্ছে, মানে অনেক বেতন দেওয়া হচ্ছে, কিন্তু সেখানে কোনো কাজ নেই, যেহেতু নেই সেহেতু সেটা হচ্ছে সিনেমা। সিনেমা থেকে কি সিনেকিওর। ওকে, তো এইভাবে মনে রাখবেন, যে কোনো প্রশ্নের উত্তর কিন্তু আপনারা সহজে করে ফেলতে পারবেন। তো একটা বিষয় বলে রাখি, প্রশ্ন তো এরকম দিয়েছে, আমাদের কিছু করার নেই। এই প্রশ্নটা কিন্তু এসেছিল এর আগে। অনেকে হয়তো ভাববেন যে আমরা হয়তো কাউকে অপমানের জন্য এরকম প্রশ্ন করছি, না, এরকম কোনো আমাদের উদ্দেশ্য নেই। প্রশ্ন এরকম এসেছে, আমরা ভাবলাম যদি এরকম প্রশ্ন ভবিষ্যতে আসে তার জন্যই আপনাদের সাথে শেয়ার করা বা আপনাদের সামনে তুলে ধরা। তাই অবশ্যই এটাকে কিন্তু মাইন্ডে নেবেন না, কেউ মাইন্ডে নেবেন না, জাস্ট প্রশ্নটা মনে রাখার জন্য এরকমটা আমরা বললাম। ঠিক আছে, আচ্ছা দেখা যাক নেক্সট কোশ্চেন কি রয়েছে। নেক্সট আমাদের 4 নম্বর অপশন বা 4 নম্বর উদাহরণ বাক্যটিতে বলা হয়েছে অ্যান অফিস ফর হুইচ নো স্যালারি ইজ পেড। দেখুন, ওখানেও একটি অফিস বা পোস্টের কথা বলা হয়েছিল, এখানেও একটি অফিসের কথা বলা হচ্ছে, কিন্তু কি ওখানে বলা হয়েছিল হাই স্যালারি, যেখানে কোনো কাজ নেই কিন্তু হাই স্যালারি দেওয়া হয়। আর এখানে কি, এখানে বলছে নো স্যালারি ইজ পেড, সেখানে দেওয়া হতো প্রচুর স্যালারি, অল্প কাজের জন্য প্রচুর স্যালারি দেওয়া হতো। কিন্তু এখানে কি বলছে, এখানে বলছে তুমি কাজ যেমন করো তোমাকে পয়সা দেওয়া হবে না, তোমাকে কোনো বেতন দেওয়া হবে না, এরকম বোঝাচ্ছে। তো এরকমও অফিস আছে, এটা তো রিলেটেড, আমরা জানি প্রত্যেকে। বর্তমানে অনেকেই, আমার একটা বন্ধু বলতো, আমাদের মানে যেখানে আমি কাজ করি সেখানে প্রচুর খাটাই কিন্তু বেতন সেরকম নেই।
প্রায়শই শুনে থাকবেন। আপনাদের আশেপাশে অনেকেই বলবে, যারা সিনিয়র দাদা রয়েছে বা আপনার যারা বন্ধুরা রয়েছে, যারা কাজ করছে বা যারা জব করছে, যারা সার্ভিস করছে, প্রায় প্রত্যেকে বলে কি প্রচুর খাটনি কিন্তু বেতন সেরকম নেই, চলবে কি করে, এরকম শুনেছেন। তো এরকমভাবে রিলেট করবেন। দেখুন, যেখানে প্রচুর স্যালারি দেওয়া হচ্ছে, স্যালারি দেওয়া হচ্ছে কিন্তু সেখানে কোনো কাজ নেই। আর এখানে কি করছে, এখানে বলছে নো স্যালারি বাট এখানে কাজ আছে, ঠিক আছে, কাজ আপনাকে করতে হবে বাট এখানে কোনো স্যালারি দেওয়া হবে না। তো আমরা এটাকে কি বলতে পারি বাংলায়? বাংলায় বলতে পারি সাম্মানিক কার্যালয়, যেখানে আপনাকে সম্মান দেওয়া হবে, আপনার মান সম্মান সব থাকবে কিন্তু কোনো স্যালারি দেওয়া হবে না। তো এরকমভাবে রিলেট করবেন কিছুটা। ওকে, তো তো যখন বলছি সাম্মানিক, তো বাংলায় যখন সাম্মানিক বলছি এটাকে ইংলিশে কি বলি? অনারারি বলি। অনার যখন আমরা বলি কি অনার্স, অনার্স নিচ্ছে তার মানে কি সেটা সম্মানিক, সাম্মানিক, অনারারি। তো অনারারি অফিস, যেখানে আপনাকে সম্মান দেওয়া হচ্ছে। ওকে, তো যাই হোক না কেন, এটা আমাদের পরীক্ষায় এসেছিল, এটা সম্ভবত পিএসসির কোনো একটি বছরে এসেছিল, পিএসসি কোনো একটা পরীক্ষা এসেছিল, তো সেটা আমরা এখান থেকে নির্বাচিত করেছি। তো যখনই দেখবেন এইরকম ধরনের প্রশ্ন, অ্যান অফিস, যেখানে একটি অফিসের কথা বলা হচ্ছে, উইথ নো ওয়ার্ক বাট হাই পে, যেখানে প্রচুর খাটাই, যেখানে প্রচুর বেতন কিন্তু কোনো খাটনি নেই, সেটাকে কি বলবো? সেটাকে সিনেমার সাথে রিলেট করে নেবো, সিনেমা। আর সেখান থেকে সিনেকিওর। আর যেখানে প্রচুর খাটনি কিন্তু স্যালারি নেই, সেটা কি? সেখানে সম্মান আছে কিন্তু কোনো স্যালারি নেই। তো এইভাবে মনে রাখবেন, সেখানে স্যালারি তো প্রচুর, সেখানে তো সম্মান আছে প্রচুর, প্রচুর মান সম্মান আছে, কিন্তু সেখানে কোনো স্যালারি নেই। এইভাবে মনে রাখবেন, তাহলেই সেটা হচ্ছে অনারারি অফিস, ঠিক আছে? তো এতদূর পর্যন্ত আমাদের প্রায় 4টে আমরা আলোচনা করে ফেললাম। কোন পার্টটি সবথেকে ভালো লাগলো সেটা অবশ্যই কমেন্ট করবেন। আর আমরা চেষ্টা করব সেই রকম ধরনের পুরো ভিডিওটা চালানোর, ঠিক আছে? পরবর্তী আমাদের যেসব ক্লাসগুলো হবে সেটা চেষ্টা করব সেই রকমভাবে করার। তো অবশ্যই আপনাদের কাজ হচ্ছে ভিডিওটি একটি লাইক দেওয়া এবং কোনটি সবথেকে ভালো লাগলো সেটি অবশ্যই কমেন্ট করে জানানো। তো দেখা যাক আমাদের পঞ্চম উদাহরণ বাক্যটিতে কী রয়েছে। তো আমাদের পঞ্চম উদাহরণ বাক্যটি রয়েছে, অ্যান অফিসিয়াল কল টু অ্যাপিয়ার ইন এ কোর্ট অফ ল। অর্থ কি? এর অর্থ হচ্ছে আদালতে হাজির হওয়ার জন্য সরকারি আহ্বান, ঠিক আছে? তো আমরা এটা এখনো পর্যন্ত বুঝতে পারলাম না এর অর্থটা কি। আমি যখন বলবো এটাকে এক কথায় আমরা এটা বলি, তখন কিন্তু আমরা প্রত্যেকেই রিলেট করতে পারবো, হ্যাঁ এটা আমরা শুনেছি এর আগে। একে আমরা এক কথায় বলি তলব করা। মনে হচ্ছে তো? হ্যাঁ, প্রত্যেকেই শুনেছি, হ্যাঁ। তো এটাই, যাই হোক না কেন, তো এটাকে যখন বলছি তলব করা, তলব করার মতো এটাকে আমরা ইংলিশে কি বলছি? তলব করা তো বাংলা হয়ে গেল, এবার ইংলিশে এটাকে কি বলছি এক কথায়? তো এটাকে ইংলিশে বলি সামমন, ঠিক আছে? সামমন। তো আমি আরেকবার বলি, অ্যান অফিসিয়াল কল টু অ্যাপিয়ার ইন এ কোর্ট অফ ল, এটাকে এক কথা বলি সামমন। তো কি করে মনে রাখবো? ওকে, মনে রাখার আমি সহজ উপায় বলে দিচ্ছি, এটা সব থেকে সহজ বলে আমার মনে হচ্ছে। দেখুন কি করে মনে রাখবেন। অ্যান অফিসিয়াল কল টু অ্যাপিয়ার মানে সেখানে কেউ একজন ডাকছে আপনাকে, তো ডাকছে, যেহেতু ডাকছে সেটা কি কাম, কাম অন, কাম অন থেকে সাম অন, কীরকম মনে থাকবে তো অবশ্যই। ওকে, আমি আগেও বলে দিচ্ছি, অ্যান অফিসিয়াল কল টু অ্যাপিয়ার ইন এ কোর্ট অফ ল, উত্তরটা হচ্ছে সাম অন। মনে রাখবেন কী হবে? কাম অন। যখন মনে রাখবেন কাম অন, তার মনে রাখবেন সাম অন। যখন দেখবেন বলছে সেখানে কল, কল টু অ্যাপিয়ার ইন এ কোর্ট অফ ল, তো সেটা মনে রাখবেন কাম অন, মানে সে আপনাকে ডাকছে, কাম অন প্লিজ কাম অন। তো যখন কাম অন বলছি তার মনে রাখবেন সাম অন, ঠিক আছে? এবার আর ভুল হবে কি? প্রত্যেকে অ্যান্সার দেন, সব থেকে কোনটা ভালো লাগছে, কোনটা সব থেকে বেশি ইন্টারেস্টিং, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আপনাদের যেরকম কমেন্ট পাবো আমরা কিন্তু চেষ্টা করব আগামী দিনে সেই রকম ধরনের ভিডিও আপনাদের সাথে প্রোভাইড করার। তো আমি আরেকবার বলে দিই, এটা আমার সব থেকে ভালো লেগেছে, এটা বানাতেও আমার খুব ভালো লেগেছে, যখন আমি পারলাম যেটা এত শর্টকাটে বলতে পারলাম, তো আমার খুব আনন্দও হয়েছে। তো আমি বলে দিই আবার, অ্যান অফিসিয়াল কল টু অ্যাপিয়ার ইন এ কোর্ট অফ ল, মানে সে আপনাকে ডাকছে অ্যাপিয়ার করার জন্য। তো যখন ডাকছে এটাকে আমরা ইংলিশ বলি কামন, কামন থেকে মনে রাখবেন সাম অন, ঠিক আছে? ওকে, এবার নেক্সট উদাহরণ বাক্য চলে যাই। নেক্সট আমাদের 6 নম্বর উদাহরণ বাক্য বলা হয়েছে, এটি কিন্তু আমাদের শেষ, ঠিক আছে? শেষ উদাহরণ বাক্য। এরপর আমরা পরবর্তী ক্লাসের যে পরিকল্পনা সেই সম্পর্কে আলোচনা করব। তো আমাদের ষষ্ঠ যে উদাহরণ বাক্যটি সেটিতে বলা হয়েছে, অ্যান অর্ডার রিকোয়ারিং এ পারসন টু অ্যাটেন্ড এ কোর্ট, ঠিক আছে? এর অর্থটা কি? এর অর্থে বলা হচ্ছে একটি আদেশ যাতে কোনো ব্যক্তিকে আদালতে উপস্থিত হতে বলা হয়। তো আমরা এটাকে একটু রিলেট করতে পারি। দেখুন,
পিওনের কাজ কি? কোনো একটি চিঠিকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া, তাই তো? তেমনই যারা এই যে সাবপোয়েনা, তাদের কাজ হচ্ছে মানে কোনো একজন সাক্ষী বা কোনো একজন ব্যক্তিকে আদালতে পেশ করা। ওদিকে পিওনের কাজ কি? একটি চিঠিকে পেশ করা। আর এই আদালতে কাজ হচ্ছে, একজন সাবপোয়েনার কাজ হচ্ছে সে কোনো একজন সাক্ষী বা কোনো একজন ব্যক্তি বা কোনো একজন আসামিকে কোর্টে পেশ করা। তো এটা হচ্ছে সাবপোয়েনা। তো সাবপোয়েনা থেকে সাবপিওন মনে রাখবেন, ঠিক আছে? যখন দেখবেন এরকম প্রশ্ন এসেছে, অ্যান অর্ডার টু রিকোয়ারিং এ পারসন টু অ্যাটেন্ড এ কোর্ট, তখনই মনে রাখবেন সাবপিওন থেকে সাবপোয়েনা, ঠিক আছে? তো সাবপোয়েনার বা সাবপিওনের কাজ কি? কোনো একটা চিঠি বা কোনো একজনকে এক জায়গায় পেশ করা। তো এখানে তারিখ বলা হচ্ছে, কোনো এক জায়গায় পেশ করতে বলা হচ্ছে। অ্যান অর্ডার, কোনো একটা অর্ডারে রিকোয়ারিং টু পারসন অ্যাটেন্ড এ কোর্ট, সে ব্যক্তিকে কোর্টে অ্যাটেন্ড করতে বলা হচ্ছে। তো যে ব্যক্তি বা যিনি কাজটি করছেন তাকে বলা হয় সাবপোয়েনা থেকে সাবপিওন, এইভাবে মনে রাখবেন, তাহলে কিন্তু পুরো বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। তো এই ছিল আমাদের টোটাল 6টি ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। তো কোনটি সব থেকে ভালো লেগেছে, কোনটি সব থেকে ইন্টারেস্টিং লেগেছে, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আজকে কিন্তু প্রত্যেকটি, আমার যেগুলো মনে হচ্ছে প্রত্যেকটি সব থেকে সোজা উপায়ে ট্রিক্সের মাধ্যমে আপনাদের পুরো বুঝিয়ে দিলাম। তো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, তাহলে আমরা ভবিষ্যতে এইরকম ধরনের ভিডিও বানাতে সাহস পাবো বা আমরা উৎসাহিত হব, ঠিক আছে? আর একটি আমি দায়িত্ব দিচ্ছি আপনাদের, আপনারা এই যে ভিডিওটি এটি সবার সাথে শেয়ার করবেন। আপনার যত পরিচিত গ্রুপ রয়েছে, যত পরিচিত বন্ধু বান্ধব রয়েছে, সবার সাথে শেয়ার করে দেবেন। আর তাদেরকে বলবেন এই ভিডিওতে প্রচুর 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 লাইক দিতে। আপনারা যদি প্রচুর লাইক দেন, প্রচুর কমেন্ট করেন ভালো ভালো, এবং যদি প্রচুর আপনাদের যে উৎসাহ সেটা যদি আমরা পাই, আমরা কিন্তু ভবিষ্যতে এই রকম ধরনের ভিডিও, প্রত্যেকটা কোশ্চেন কিন্তু এই রকম ভাবে ট্রিক্সের মাধ্যমে কীভাবে সহজে উত্তর বের করা যায় সেই সম্পর্কে আপনার সাথে আলোচনা করব। তাই অবশ্যই ভিডিওতে প্রচুর 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 লাইক চাই, আর কমেন্টে কিন্তু সব বেস্ট কমেন্ট চাই, ওকে? তো এটা আপনাদের দায়িত্ব, ওকে? প্রত্যেকেই কমেন্ট করুন ভালো ভালো। আর প্রত্যেকের সাথে দেখা হচ্ছে আগামীকাল। আমরা ঠিক সকাল 9টায় চলে আসছি, আপনারা প্রত্যেকেই প্রস্তুত থাকবেন। তো ততক্ষণে যেন প্রত্যেকে ভালো থাকবেন, সকলেই ভালো থাকবেন। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামীকাল। নমস্কার।